স্নেহ ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসএকিউ এর উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলে আবার শুরু করা যাক। প্রথমেই রয়েছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। সারা বাড়িতে শোরগোল পড়ে গেল কারণ সঠিক উত্তর হবে গয়ের দাগে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। একের দুইয়ের দাগে প্রশ্ন, কোন ট্রেনের ধাক্কায় নদের চাঁদের মৃত্যু হয়? উত্তর হবে ঘয়ের দাগে প্যাসেঞ্জার ট্রেন, অর্থাৎ 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় নদের চাঁদ মারা গেছিল। একের তিনের দাগে জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত ছিল? উত্তর হবে 11 লক্ষ টাকা। একের চারের দাগে তার রঙ্গরসে মনঃ না দিয়া, যার রঙ্গরসের কথা বলা হয়েছে সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে ব্রততী। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কোন বক্তব্য প্রকাশিত? উত্তর হবে গয়ের দাগে অস্তিত্ব বিপন্ন, অর্থাৎ বিপন্ন অস্তিত্ব। একের ছয়ের দাগে মধ্যেতে যে কন্যাখানি, এই কন্যাটি কে? উত্তর হবে পদ্মাবতী। একের সাতের দাগে একটি বিদেশি কাগজে ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে ছিল, সঠিক উত্তর হবে গয়ের দাগে, অর্থাৎ 700 রকমের নিব। একের আটের দাগে যারা ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদ করার চেষ্টা করেন তাদের রচনা কি হয়? উত্তর হবে ক্ষয়ের দাগে উৎকট হয়। এরপরে একের নয়ের দাগে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল, ঘয়ের দাগে উত্তর হবে 1936 খ্রিস্টাব্দে। আমার বইটা আমায় ফেরত দাও, এই বাক্যে অকারক হলো গয়ের দাগে আমায়, আমার হবে। পরবর্তী প্রশ্ন, একের 11 দাগে উপপদ তৎপুরুষ সমাসে উপপদের ঠিক পরের পদটি হলো ঘয়ের দাগে উত্তর কৃদন্ত পদ। একের 12 দাগে প্রশ্ন, সাবর্ণ চলার পথে পথে, এই বাক্যে যা নেই তা হলো উত্তর হবে আকাঙ্ক্ষা নেই। এরপরে একের 13 দাগে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, এই বাক্যে নিম্নরেখা অংশটি হলো বিধেয় প্রসারক। একের 14 দাগে কাজল কালো, এই সমাসটি হলো উপমান কর্মধারয় সমাস। একের 15 দাগে প্রশ্ন, কি বোকামি না করেছি, বাক্যটি আবেগসূচক বাক্য। একের 16 দাগে প্রশ্ন, বাচ্য শব্দের ব্যুৎপত্তি হলো ব চ হসন্ত বস যুক্ত অন্তস্থ জ। একের 17 দাগে প্রশ্ন, অনুসর্গ হলো এক ধরনের অব্যয় পদ। এরপরে আমরা 2-এর 1-এ যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, আমি তোমাদের সুবিধার্থে প্রতিটি প্রশ্নের উত্তর প্রস্তুত করে দিয়েছি। তো দেখে নেওয়া যাক। 2-1-1 ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে, কোন কথাটা ছড়িয়ে পড়েছিল? উত্তর হবে তপনের লেখা অপরিণত গল্প কারেকশান করে ছাপানোর ব্যবস্থা করেছিলেন নতুন মেসো। মেসোর সেই কৃতিত্বের কথাটি ক্রমশ ছড়িয়ে পড়ে। এরপরে 2-1-2 যে প্রশ্নটা হলো সেটি হচ্ছে, আজ্ঞে তাহলে নমস্কার, কে কাকে নমস্কার জানিয়েছিল? উত্তর হবে গিরিশ মহাপাত্র অপূর্বকে নমস্কার করেছিলেন বা জানিয়েছিলেন। 2-1-3 প্রশ্ন হচ্ছে, তাহার উচিত হয় নাই, তার কি উচিত হয়নি? উত্তর হবে নদের চাঁদের ক্ষোভে উন্মত্ত নদীর আর্তনাদী জলরাশির কয়েক হাত উঁচুতে ধারক স্তম্ভের ওপর এমন নিশ্চিন্ত মনে বসে থাকা উচিত হয়নি। পরবর্তী প্রশ্ন 2-1-4 ইসাবের মেজাজ চড়ে গেল, ইসাবের মেজাজ চড়ে গেল কেন? উত্তর হবে অদল বদল গল্পের বিশেষ চরিত্র অমৃতকে কালিয়া জোর করে কুস্তির ছলে মাটিতে ছুঁড়ে ফেলে দিলে বন্ধুর এই অপমান ও পরাজয় সহ্য করতে না পেরে ইসাবের মেজাজ চড়ে গেছিল। এরপরে 2-1-5 দোকানদার হেসে ফেলে, কোন কাণ্ড দেখে দোকানদার হেসে ফেলে? বহুরূপী হরিদার বাইজির ছদ্মবেশ দেখে আপ্লুত দোকানদার হেসে ফেলেছিলেন।
এটা ক্ষয়ে হবে দেখে। পরবর্তী প্রশ্ন 2-2 দাগে 2-2-1। প্রশ্নটি হচ্ছে তবু তো কজন আছি বাকি, কবি বাকিদের কি করতে চান? উত্তর হবে কবি বাকিদের নিয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হতে চান, কেননা যে কোনো বাধা বিপত্তিকে সহজে মোকাবিলা করা যায়। 2-2-1 প্রশ্ন হচ্ছে ওই আসে সুন্দর, সুন্দর কিভাবে আসে? উত্তর হবে কাল ভয়ঙ্করের বেশে সুন্দরের আগমন হয়। 2-2-3 আমার শুধু একটি কোকিল। এখানে কোকিল কিসের প্রতীক? উত্তর হবে কোকিল হলো বসন্তের অগ্রদূত, তারুণ্য ও মাধুর্যের প্রতীক। হৃদয়ের মাধুর্য, তারুণ্য ও যৌবনের প্রতীক হয়ে কোকিল হিংসাকে জয় করতে পারবে। এরপরে 2-2-3-4 হবে ছদ্মবেশী অম্বুরাশি সুতা কাকে কেন অম্বুরাশি বলা হয়েছে? উত্তর হবে সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মীর উত্থান ঘটেছিল বলে দেবী লক্ষ্মী বা সমুদ্র কন্যাকে অম্বুরাশি সুতা বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন 2-2-5 শিশু আর বাড়িরা খুন হলো, শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? উত্তর হবে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো ভয়ঙ্কর যুদ্ধের মহাতাণ্ডবের হাত থেকে শিশু আর বাড়িরা রেহাই পায়নি, তাই তারা খুন হয়েছিল। 2-3 দাগে প্রশ্ন এই নেশা আমি পেয়েছি শরৎদার কাছ থেকে। 2-3-1 প্রশ্ন কে কিসের নেশা পেয়েছেন? অর্থাৎ শরৎদার কাছ থেকে কে কিসের নেশা পেয়েছেন? উত্তর হবে শৈলজানন্দ মুখোপাধ্যায় ফাউন্টেন পেন সংগ্রহের নেশা পেয়েছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে। এর পরের প্রশ্ন 2-3-2 বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ একটি অনুবাদের উদাহরণ দাও। দি অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দি ব্লু প্রিন্ট স্টেজ। এর অনুবাদ হচ্ছে পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি। 2-3-3 প্রশ্ন হচ্ছে সোনার দোয়াত কলম যে সত্যি হতো, বক্তা সোনার দোয়াত কলমের কথা কিভাবে জেনেছিলেন? উত্তর হবে শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে সোনার দোয়াত কলমের কথা বক্তা জেনেছিলেন। 2-3-4 কলম তাদের কাছে অস্পৃশ্য কেন? উত্তর হবে কলম এতই সস্তা এবং সর্বভোগ্য হয়ে গেছে যে পকেটমারও এখন কলম নিয়ে হাত সাফাই করে না, অর্থাৎ চুরি করে না। 2-4 দাগে আমরা ব্যাকরণের প্রশ্ন উত্তর জেনে নেব। 2-4-1 প্রশ্ন হচ্ছে সন্ধি সমাসের একটি পার্থক্য লেখো। সন্ধিতে ধ্বনি বা বর্ণের মিলন ঘটে, যেমন হিমযুক্ত আলয় সমান হিমালয়। সমাসে 2 বা ততোধিক অর্থ সম্বন্ধযুক্ত পদের একপদীকরণ হয়, যেমন হিমের আলয় সমান হিমালয়। 2-4-2 গাড়ি চলে এই বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। 2-4-3 একটি অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ দাও। সদা সত্য কথা বলবে। 2-4-4 প্রশ্নটি হচ্ছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো রাজপথ। উত্তর হবে পথের রাজা সমান রাজপথ, পথের রাজা। 2-4-4 প্রশ্নটা একটু বলে দেওয়া উচিত। কলকাতা আমরা একসঙ্গে যাচ্ছি বেড়াতে বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন হয়েছে? উত্তর হবে বাক্য নির্মাণের আসত্তি শর্তটি লঙ্ঘিত হয়েছে। এরপরে 2-4-5 সেটি হচ্ছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো রাজপথ। উত্তর হবে পথের রাজা সমান রাজপথ। সমাসের নাম হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাস। এরপরে আমরা জেনে নেব 2-4-6 কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? উত্তর হবে কর্মকর্তৃবাচ্যের রূপান্তর সম্ভব নয়। 2-4-7 প্রশ্নটি হচ্ছে কথাটা ছড়িয়ে পড়ল, নাবাচক বাক্যে রূপান্তর করো। কথাটা আর গোপন থাকলো না। এরপরে 2-4-8 প্রশ্নটি হচ্ছে নির্দেশক বলতে কি বোঝো? যে সমস্ত চিহ্ন একবচন বা বহুবচনকে স্পষ্ট করে তোলে,
কারক নির্ণয়ে সাহায্য করে তাদের নির্দেশক বলে, যেমন টি, টা, খানা, খানি, গুলি, গুলা, গুলান ইত্যাদি। 2, 4, 9 প্রশ্নটি হচ্ছে নিত্য সমাস কাকে বলে? উত্তর হবে যে সমাসের প্রথাগত বেশবাক্য হয় না, বেশবাক্য করতে হলে অন্য সমস্যমান পদের সাহায্য নিতে হয়, তাকে নিত্য সমাস বলে। যেমন অন্য দেশ, দেশান্তর, অন্য মনু, মন্বন্তর। 2, 4, 10 প্রশ্ন হচ্ছে বাক্যে ব্যবহৃত অপ্রাণীবাচক কর্মপদটির নাম কি? উত্তর হবে বাক্যে ব্যবহৃত অপ্রাণীবাচক কর্মপদটির নাম হলো মুখ্য কর্ম। উদাহরণ এটা দেওয়া যাক। পিতা পুত্রকে কলম দিলেন। এখানে পুত্রকে হচ্ছে গৌণ কর্ম, কারণ প্রাণীবাচক কর্ম এবং বিভক্তিযুক্ত, আর অপ্রাণীবাচক কর্ম হচ্ছে মুখ্য কর্ম, এখানে কলম হচ্ছে মুখ্য কর্ম। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ রইল। পরের ভিডিও আবার দেখা হচ্ছে।